বইছে নির্বাচনী হাওয়া, নানা তৎপরতায় সরগরম শহর গ্রাম। পরিবর্তিত প্রেক্ষাপটে পাল্টে গেছে ভোটের সমীকরণও। সেই হিসেব নিকেশ মেলাতে ব্যস্ত দলগুলো, বসে নেই সম্ভাব্য প্রার্থীরাও। পালাবদলের রাজনীতি ও জাতীয় নির্বাচনের সবশেষ চিত্র নিয়ে নির্বাচনের সময়ে সঙ্গে আছে আমি ফারুক ভিয়া রবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক, নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনে নানা দিক নির্দেশনা। শরিকদের আসন ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত কাল। লক্ষ্মীপুরে ভোটের অনুষ্ঠানে বিএনপি ইসলামী আন্দোলন সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। যানজট, জলাবদ্ধতা সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা ৭। বিএনপি ও জামায়াত প্রার্থীর নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন চান বাসিন্দারা। কক্সবাজার ১-এ বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী। যশোরের ৬টি আসনে সিদ্ধান্তের অপেক্ষায় ৮ দলীয় ইসলামী জোট। দর্শক, নির্বাচনের সময় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি সারা দেশের ভোটের হালচাল। এবং গতকাল আমরা ঢাকার একটি আসন নিয়ে কথাবার্তা বলেছিলাম। আজ আমরা ঢাকার আরেকটি আসন নিয়ে আলাপ আলোচনা করব এবং একই সঙ্গে ঢাকার বাইরেরও বিভিন্ন আসনগুলো সম্পর্কে বা সার্বিক নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আজ আমরা যে আসনটি নিয়ে আলাপ আলোচনা করব সেটি হলো ঢাকা ৭ আসন। তবে তার আগে আমরা একটু সার্বিকভাবে এক নজরে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সেটি একটু জেনে নিতে চাই। জাতীয়ভাবে আসলে যে নির্বাচনের মানে কোন দিকে যাচ্ছে বা দলগুলোর প্রস্তুতি, সেটি যদি আপনাদেরকে একটু জানাতে চাই। নির্বাচনের প্রস্তুতি যেমন একসঙ্গে চলছে, ঠিক একইভাবে আসন সমঝোতা নিয়েও কিন্তু যে দলগুলোর মধ্যে নানা রকম বৈঠক আলোচনা এরকম চলছে। তো আপনারা যদি আপনাদেরকে জানাতে চাই, বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি যেমন চলছে, ঠিক একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে একটি আসলে যে ঐতিহাসিক করে তুলতে নানা ধরনের যে প্রস্তুতি চলছে, দলটির নেতারা কিন্তু যে আজও সেই প্রস্তুতি সংক্রান্ত বৈঠক করেছেন এবং সেখানে তারা যে কথাটি বলেছেন যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে, অর্থাৎ যেটি বলা হচ্ছে যে আগামী ২৫শে ডিসেম্বর তিনি ঢাকায় ফিরবেন, সে দিনটিকে ঐতিহাসিক করতে জোর প্রস্তুতি নিয়েছে দলটি। এবং একই সঙ্গে আজকে কিন্তু যে বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে দলটির শীর্ষ নেতারা বৈঠক করেছেন এবং সেই জায়গাতে তারা প্রার্থীদেরকে নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন, নির্বাচনের প্রস্তুতির বিষয়ে দিয়েছেন এবং কী রকম কৌশল হবে সে বিষয়েও নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন দলের মনোনীত প্রার্থীদের। এবং পরবর্তী যে বৈঠকটি সেটি আগামী শনিবার হওয়ার কথা রয়েছে। এবং অন্যদিকে বিএনপির সঙ্গে যোগপথ আন্দোলনের যেই শরিকরা ছিলেন ছাড়ের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত আসতে পারে এবং শরিক দলের প্রার্থীরা বা শরিক দলের নেতারা যে প্রত্যাশাটি করছেন যে আসন সমঝোতা সেটি আসলে যে সম্মানজনকভাবে হবে। অন্যদিকে আজকে কিন্তু যে নির্বাচনী প্রস্তুতি এবং যে নিরাপত্তার বিষয়ে কূটনীতিকদের ব্রিফিং করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং অন্যদিকে লক্ষ্মীপুরে ভোটের অনুষ্ঠানে বিএনপি ও ইসলামী আন্দোলন সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেখানে ৫ জন আহত হয়েছেন। তো আমরা একটু যদি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমরা যে একটি নির্বাচনী বিষয়াশয় নিয়ে আসন ভিত্তিক যে চিত্র সেটি নিয়ে আমরা আসলে যে আলাপ আলোচনা করব। আমরা জানি যে ঢাকা জেলায় মোট ২০টি আসন রয়েছে। তো সে জায়গায় আমরা আজকে যে আসনটি নিয়ে আলাপ আলোচনা করব সেটি হলো যে ঢাকা ৭ আসন নিয়ে। আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে এই আসনটি আসলে যদি আপনাদেরকে জানাতে চাই যে ঢাকা ৭ আসন সেটি কোতোয়ালি, তারপর কোতোয়ালির থানার একাংশ, কামরাঙ্গীর চরের একাংশ এবং লালবাগ, চকবাজার ও বংশাল এই আসনগুলো নিয়ে, এই থানাগুলো নিয়ে কিন্তু যে এই আসনটি গঠিত হয়েছে। আমরা একটু ভোটের হিসাব নিকাশ যদি আপনাদেরকে জানাতে চাই, এই আসনটিতে মোট ভোটার রয়েছেন ৩,৪৩,০৮৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১,৮০,৬৩৮ জন আর নারী ভোটার রয়েছেন ১,৬২,৪৫০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। আর এই আসনটিতে মোট ভোট কেন্দ্র রয়েছে ১২৫টি আর মোট ভোট কক্ষের সংখ্যা ৭৬৭টি। তো এই যে ঢাকা ৭ আসনের কথা আপনাদেরকে যেটি বলছিলাম, সেই ঢাকা ৭ আসনটিতে আসলে যে
যদি আপনাদেরকে জানাতে চাই যে কারা আসলে যে আসনটিতে মনোনীত মানে প্রার্থী বা ভোটের লড়াইয়ে নামছেন। বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি হলেন যে হামিদুর রহমান হামিদ। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য এবং এর আগে তিনি ঢাকা মহানগর দক্ষিণের যুব দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদল এবং যুব দলের কেন্দ্রীয় সহ সভাপতি হিসেবে কিন্তু যে তিনি অতীতে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে জামায়াতের প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি হলেন হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ। হামিদুর রহমান হামিদ এবং হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ দুজনে কিন্তু যে প্রথমবারের মতন এবার নির্বাচন করছেন। আবার অন্যদিকে এনসিপি থেকে যাকে মনোনীত করা হয়েছে তিনি হলেন তারেক আহমেদ আদিল। তিনি অবশ্য যে একটি সময় যে জাতীয় পার্টি করতেন এবং সেই দলটি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে তিনি আগে নির্বাচনও করেছেন। এবং অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি হলেন আব্দুর রহমান। তিনি এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু যে দলটির প্রার্থী ছিলেন। তো একটু যদি আপনাদেরকে এই ঢাকা ৭ আসনের আসলে যে সার্বিক অবস্থা কি, একদিকে যেমন রয়েছে সরু রাস্তাঘাট, যানজট, গ্যাস সংকট, জলাবদ্ধতা, নানান রকমের নাগরিক দুর্ভোগ এই আসনটিতে রয়েছে। আবার প্রার্থীরাও দিচ্ছেন নানান রকম প্রার্থী। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, দেখে তারপর আবার ফিরছে আলোচনায়। দেখে নিচ্ছি প্রতিবেদনটি। 400 বছরের ঐতিহ্য, পুরনো স্থাপত্য, মুঘল আমলের নিদর্শন আর বিখ্যাত সব মসজিদ মন্দির, এইসব স্থাপনার বেশিরভাগই পড়েছে ঢাকা ৭ আসনের লালবাগ, চকবাজার ও বংশালে। এছাড়া কোতোয়ালি ও কামরাঙ্গীরচরের একাংশও আসনটির অন্তর্ভুক্ত। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই অঞ্চল ব্যবসা বাণিজ্যেরও অন্যতম কেন্দ্র। অতীত ঐতিহ্য থাকলেও এখন অজস্র সমস্যা সংকটে জর্জরিত পুরান ঢাকার এই এলাকাগুলো। বৃষ্টি হলে আপনার হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়, আর খুব কষ্ট এখানে, মানে চলাফেরা করাই মুশকিল। গ্যাস পাই না ঠিক মতনে, আমাদের রাস্তা ভাঙ্গা। দেখা যায় একটা অসুস্থ রোগী আমরা ডাক্তারের কাছে সময় মতো নিয়ে যেতে পারি না। যদি আগুন লাগে বা ভূমিকম্প হয়, মানুষ যে বের হবে বা কোনো গাড়ি যে ফায়ার সার্ভিস যে আসবে ওটার কোনো ব্যবস্থা নেই। এত গ্যাদারিং হয়ে গেছে যে মানুষ চলাই মানে মুশকিল হয়ে গেছে। সামনে জাতীয় নির্বাচন, তাই আগামীর জনপ্রতিনিধির কাছে সংকটে থাকা পুরান ঢাকাবাসীর প্রত্যাশারও কমতি নেই। নাগরিক সংকট নিরসনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ, ফুটপাত দখলমুক্ত করা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণে ভাবি এমপির সক্রিয় ভূমিকা চান ঢাকা ৭ আসনের বাসিন্দারা। এলাকায় যেন সন্ত্রাসী না হয়, চাঁদাবাজ যেন না হয়। ফুটপাতগুলো যে দখল হয়ে গেছে এগুলা যাতে নিরসন করা যায়। যে ওরা কাজ করবো ওর লগে আমরা থাকবো। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ ও জামায়াতের হাজী এনায়েতুল্লাহর। নির্বাচিত হলে নাগরিক দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দেন দুজনই। গ্যাসের সমস্যা, রাস্তাঘাটে জলাবদ্ধতা, চাঁদাবাজি, ছিনতাই, জুলুম, অত্যাচার, এভাবে আরো নিত্য নতুন যত রকমের সমস্যা আসে, ইনশাআল্লাহ আগামীতে সব সমস্যা সমাধান করার আপনার চেষ্টা করব। নাগরিক দুর্ভোগের জন্য একটা কমিটি করব, সরকারের সাথে আলাপ করব, আর উন্নয়নের জন্য যা চেষ্টা করা দরকার আমি করব। নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী ঢাকা ৭ আসনে ভোটার 4,87,160 জন। সারা দেশের মতো ঢাকা ৭ আসনেও নির্বাচনী আবহ। ভোটারদের চাওয়া, যাকে তারা সংসদে পাঠাবেন তিনি যেন নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়বদ্ধ থাকেন। সংকটের সমাধানে আস্থা নির্ভরতায় ভোটের পরও নাগরিকদের পাশে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধি, এমন প্রত্যাশা পুরান ঢাকাবাসীর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। দর্শক, ঢাকা ৭ আসনের যে ভোটের প্রস্তুতি, ভোটারদের প্রত্যাশা এবং প্রার্থীদের প্রতিশ্রুতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সহকর্মী আত্তাজ রহমানের সঙ্গে যুক্ত হচ্ছি। আত্তাজ এই মুহূর্তে রয়েছেন লালবাগ এলাকায়। আত্তাজ, যদি কিছু বলতেন, আপনি নিশ্চয়ই ভোটারদের সঙ্গে কথা বলেছেন, প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। ঢাকার ৭ আসন লালবাগে অবস্থান করছি। ঢাকার ৭ নম্বর আসন, ঢাকার ৭ আসনটি লালবাগ, চকবাজার, বংশাল এবং হচ্ছে কামরাঙ্গীরচরের আংশিক এবং কোতোয়ালি যে এলাকাটি রয়েছে সেই এলাকার আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকার ৭ আসন। এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী, যদিও দ্বিতীয় ধাপে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন হামিদুর রহমান হামিদ, জামায়াত ইসলামের প্রার্থী হাজী
হাজী এনায়েত উল্লাহ, আর এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি থেকে এখানকার প্রার্থী ঘোষণা করা হয়েছে তারেক আহমেদ আদেলের নাম। এখানকার ভোটার রয়েছে ঢাকা ৭ আসনের ভোটার রয়েছে 4,87,160 জন। ইতিমধ্যে প্রার্থিতা ঘোষণার পর থেকেই আসলে তারা জনসংযোগ প্রচারণা কাজ শুরু করেছেন। তারা ভোটার স্থানীয়দের কাছে যাচ্ছেন এবং নির্বাচনী বিজয়ের পর তারা আসলে নাগরিক সংকটগুলো নিরসনে কী কী কাজ করবেন সে কথাই বলছেন। তো ভোটার ও স্থানীয়দেরও তাদের ঘিরে প্রত্যাশা রয়েছে। ভোটাররা বলছেন যে তাদের এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় সংকটের মধ্যে কিছু সমস্যা যেমন যানজট রয়েছে, গ্যাস সংকট রয়েছে, যেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে এই এলাকায় বিদ্যমান। স্থানীয়রা ও ভোটাররা বলছেন যে কিছু কিছু এলাকা আছে যেখানে হচ্ছে ভোর 5টা থেকে 7টা পর্যন্ত গ্যাস থাকলে সেই গ্যাস বিকেলের দিকে আসে, কোনো ক্ষেত্রে বা কোনো সময় সেই গ্যাস আসতে বিকেল পেরিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যানজটও দেখেছি, কিশোর গ্যাং দেখেছি। তো রাজধানীর কোতোয়ালি লালবাগ এলাকা থেকে ঢাকা 7 আসন থেকে এই ছিল আমার কাছে সর্বতথ্য। আত্মজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। এতক্ষণ আমরা জানছিলাম যে ঢাকার একটি আসনের খবরাখবর। আমরা একটু ঢাকার বাইরে একটু যেতে চাই। আমরা এই মুহূর্তে যাব চট্টগ্রাম বিভাগে এবং কক্সবাজার জেলার এখানে আসলে যে 4টি সংসদীয় আসন রয়েছে। আজকে আমরা কক্সবাজার 1 আসন সম্পর্কে একটু আমরা আলাপ আলোচনা করব। এই আসনটি সম্পর্কে যদি আপনাদেরকে জানাতে চাই যে এই আসনে যে মোট ভোটার রয়েছে 5,33,095 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,84,810 জন, আর নারী ভোটার রয়েছে 2,48,285 জন, আর মোট ভোট কেন্দ্র রয়েছে 159টি। তো এই যে এই ভোটার কেন্দ্র সম্পর্কে এই নির্বাচনী এলাকা থেকে যে এখন পর্যন্ত যারা আলোচিত প্রার্থী রয়েছেন তার মধ্যে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি এবারও ধানের শীষের প্রতীক নিয়ে তিনি এবার নির্বাচন করতে যাচ্ছেন। এর আগেও কিন্তু তিনি এই আসনটি থেকে 3বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং 2008 সালে তিনি কারাগারে থাকা অবস্থায় 11 সরকারের সময় তিনি যখন কারাগারে ছিলেন তখন কিন্তু এই আসনটি থেকে তার স্ত্রী সেখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এবারও তিনি আসলে যে এই আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। এবং অন্যদিকে জামাতের প্রার্থী হিসাবে এবার মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল ফারুক, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি এবার নির্বাচন করবেন এবং তিনি কক্সবাজার শহর জামাতের আমির। অন্যদিকে এবি পার্টির হয়ে এবার ঈগল প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন এই আসনটিতে অধ্যাপক এবি ওয়াহেদ এবং অন্যদিকে এনসিপির প্রার্থী শাপলাকলি নিয়ে ডক্টর মাইমুল আহসান খান, তিনি এবার নির্বাচন করবেন। দর্শক, আমরা একটু আমাদের সহকর্মী সৌদাউদ্দিন রুবেলের সঙ্গে যুক্ত হতে চাই। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন কক্সবাজার থেকে। রুবেল, পরিবর্তিত পরিস্থিতি সেখানে আসলে যে কক্সবাজার 1 আসনে কিংবা সার্বিকভাবে কক্সবাজারের ভোটের সমীকরণ কি দাঁড়ালো যদি একটু জানাতেন। পরিস্থিতি এরই মধ্যে কক্সবাজারের যে 1 আসন রয়েছে চকরিয়া পেকুয়া 2টি উপজেলা নিয়ে, সেখানে এরই মধ্যে নির্বাচনের যে মাঠ রয়েছে সেটি উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ হচ্ছে এই সমীকরণ শুধু সালাউদ্দিন আহমেদকে ঘিরে, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত। তিনি এর আগেও 3বার কক্সবাজার চকরিয়া আসন থেকে নির্বাচিত হয়েছেন। এরপরে তার স্ত্রী 1বার নির্বাচিত হয়েছে। সর্বমোট 4বার কিন্তু বিএনপির দখলে ছিল। গত 1 সপ্তাহ কিন্তু ডিসেম্বরের প্রথম 1 সপ্তাহ কিন্তু সালাউদ্দিন আহমেদ মাঠে ঘাটে ঘুরেছেন। যেহেতু কক্সবাজারে যে চকরিয়া পেকুয়া আসনটি রয়েছে সেখানে প্রায় পেকুয়াতে 5টি ইউনিয়ন রয়েছে এবং চকরিয়াতে প্রায় 17টি ইউনিয়ন রয়েছে। সবকিছু বড় একটা পুরো 2টা উপজেলা। সেখানে কিন্তু মাঠে ঘাটে ঘুরে তিনি ভোটারদের যে দাবি দেওয়ার সেই কথাগুলো শুনেছেন। অপরদিকে কিন্তু এই আসনটিকে কেন্দ্র করে কিন্তু জামাত প্রার্থী আমরা দেখেছি দলবদ্ধভাবে সংগঠিত হয়ে তারা বেশ কয়েকবার কিন্তু শুরু থেকে মাঠে রয়েছে। গত কয়েক মাস ধরে তারা মাঠে রয়েছে এবং তারা বিশাল শোডাউন করেছে, যার কারণে কিন্তু তারাও পিছিয়ে নেই। তারা যেটি বলছে, চকরিয়া পেকুয়ার মানুষ যেটি বলছে, এই দুটি মূলত হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে এটি লড়াই হবে। যেখানে আসলে জামাত চাইছে, যেহেতু 1991 সালে এই আসনটির জামাতের যিনি প্রার্থী ছিলেন এনামুল হক মঞ্জু তিনি নির্বাচিত হয়েছেন, সেটি পুনরুদ্ধারে জামাত তারা চেষ্টা করছেন। তবে মানুষের যে প্রত্যাশা চকরিয়া পেকুয়া
পেকুয়ার মানুষ কিন্তু অধিকাংশই হচ্ছে কৃষক, যে তারা হচ্ছে মূলত হচ্ছে লবণ মাঠে চাষ এবং পাশাপাশি তারা হচ্ছে চিংড়ি গ্যাট এইগুলো নিয়ে তাদের নির্ভর, কৃষি নির্ভর, এবং পাশাপাশি তারা প্রতি বছর এই যে মাতামুহুরী নদীর পানি তাদের ক্ষেত খাবার নষ্ট করে, এবং যেহেতু বর্ষাকাল আসলে তাদের যে বেড়িবার রয়েছে সেটি দিয়ে কিন্তু মানুষজনের কৃষি ঘর বাড়ি সব তলিয়ে যায়। এসব সমস্যা নিরসনে যারা এগিয়ে আসবেন এবং যারা শিক্ষায় দীক্ষায় তারা যারা এলাকায় উন্নয়নমূলক কাজ করবেন সেটি তারা চিন্তা করছেন, সেদিকেই তারা ভোট দিবেন, এভাবে আসলে প্রত্যাশাটা করছেন। আমরা দেখেছি অনেকেই যারা প্রার্থী রয়েছেন তারা এরই মধ্যে কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে সেটি 6 লেন উন্নত করার একটি দাবি দেওয়া রয়েছে, তারাও সেটি পূরণ করবেন বলে জানিয়েছে। তবে এই দুই প্রার্থীর বাইরে এবি পার্টির এবি রয়েছে একজন, আরেকজন মুনায়েম আহসান খান রয়েছে। তা সব মিলিয়ে কিন্তু জটিল সমীকরণ, তারপরও এগিয়ে রয়েছে অনেক প্রার্থী এবং তারা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক অনেক ধন্যবাদ রুবেল আপনাকে। দেখছেন নির্বাচনের সময়। দর্শক, সংবাদের আগের অংশগুলোতে আমরা ঢাকা এবং কক্সবাজারের নির্বাচনী আসনের হালচাল জানার চেষ্টা করেছিলাম। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই খুলনা বিভাগে। আমরা একটু জানব খুলনার একটি আসনে আমরা যশোর জেলাতে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে আজকে যশোর জেলায় সেখানে 6টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে আজকে আমরা যশোর 3 আসন নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এবং এই আসনটিতে মোট ভোটার রয়েছে 6,08,695 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 3,05,073 জন, নারী ভোটার 3,03,613 জন, তৃতীয় লিঙ্গের 9 জন ভোটার রয়েছেন এবং এই আসনটিতে 190টি ভোট কেন্দ্র রয়েছে। এবং এই আসনটিতে মূলত কারা কারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আমরা একটু সেই বিষয়টি একটু আপনাদেরকে জানার চেষ্টা করব। আমরা একটু যদি আপনাদেরকে জানাতে চাই যে যশোর 3 আসনে এবার আসলে যে বিভিন্ন দলের যে প্রার্থী সেটি কিন্তু এরই মধ্যে আসলে যে ঘোষণা করা হয়েছে। বিএনপির প্রার্থী হিসাবে এবার যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি হলেন অনিন্দ ইসলাম অমিত। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং তিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার পিতাও কিন্তু সেখানে একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। তিনিও কিন্তু এই আসনটি থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এই আসনটিতে জামায়াতের প্রার্থী হিসাবে এবার মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল কাদেরকে। তিনি এর আগে যশোরের একটি কলেজের ছাত্র সংসদের ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সিপিপির মনোনয়ন পেয়েছেন রাশেদ খান, তিনি কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করবেন। অন্যদিকে রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করবেন মোহাম্মদ রমিজউদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনয়ন পেয়েছেন বা নির্বাচন করবেন তিনি হলেন শোয়েব হোসেন, হাত পাখা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন। আমরা একটু যে এখানকার যে মাঠের খবরাখবর জানার চেষ্টা করব। সরেজমিনে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন যশোর থেকে জুয়েল মৃধা। আমরা একটু জুয়েল মৃধার সঙ্গে জানার চেষ্টা করব। জুয়েল, সেখানে নির্বাচনের আসলে সব জায়গাতে আলাপ আলোচনা চলছে, যশোরের কি অবস্থা, ভোটারদের প্রত্যাশা কি, কিংবা প্রার্থীরাই কি প্রতিশ্রুতি দিচ্ছেন, বা সেখানে নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলো মূল নিয়ামক হিসাবে দাঁড়াতে পারে? নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই কিন্তু যশোরের নির্বাচনী মাঠ বেশ জমজমাট হয়ে উঠেছিল এবং সেই ভাবটা কিন্তু এখনো আছে। এই যশোরে আমি আসি যে 3 আসনে, এই 3 আসনে বিএনপি, জামাতের বাইরে এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলাফত মজলিস, জাসদ, বাসদ এবং সিপিবি এর প্রার্থীরা কিন্তু নিয়মিত প্রচারণা চালিয়েছেন এবং তারা নির্বাচনের জন্য বেশ মুখিয়ে আছেন, অনেক প্রস্তুতি রয়েছে। তবে যদি নিরপেক্ষ দৃষ্টিতে আমরা মূল্যায়ন করি তবে এই আসনটিতে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এবং জামাতের প্রার্থী আব্দুল কাদের, এই দুই প্রার্থীর মধ্যেই আসলে নির্বাচনী বোঝাপড়াটা বা
লড়াইটা এখানে অনুষ্ঠিত হবে। এই এই দুইজন প্রার্থীকে ঘিরেই কিন্তু ভোটাররা তাদের ভোটের হিসাব নিকাশ করছেন। এখানে আমি যদি বলি যে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন অনিন্দ ইসলাম অমিত, তিনি 2018 সালের নির্বাচনে প্রথম বিএনপি থেকে মনোনয়ন পেয়ে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় আসেন এবং সেই সময় কিন্তু আওয়ামী লীগের সাথে যে নির্বাচনে অংশ নিয়েছিলেন সে সময় প্রার্থী হিসাবে তিনি নানা রকম নির্যাতন এবং হয়রানির শিকার হন। তারপরেও কিন্তু দিনের শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং ওই সময় থেকে এখন পর্যন্ত তিনি জনমনে একটি আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন। যদিও তার পরিবারের একটি ব্যাকগ্রাউন্ড আছে, যে তার পরিবারকে একটি রাজনৈতিক পরিবার এবং এখানে যে জামাত আছে সেই প্রার্থী একেবারে তুলনামূলক নতুন, সেই অনুযায়ী এই দুই প্রার্থীর মধ্যেই মূলত লড়াইটা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যশোরের খবরাখবর জানানোর জন্য। দর্শক, আপনারা এতক্ষণ যশোরের খবরাখবর দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন নির্বাচনের সময়। জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তি ভোট বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো শুধু প্রতিযোগিতা না করে সহাবস্থান থাকতে গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, এবং পার্টিগুলি যদি একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা না করে সহাবস্থানে করে তবে ওইটা আমাদের জন্য সবচেয়ে ভালো। দেখছেন নির্বাচনের সময়। লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি বেসরকারি টেলিভিশনের ভোটের অনুষ্ঠানে এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারিকে প্রশ্ন করেন, জানিয়ে উত্তেজনা দেখা দিলে ইসলামী আন্দোলন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি।